আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়ার্ল্ড সায়েন্স একাডেমি। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ক্লাসের বিষয় হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 2। আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের চ্যাপ্টার 2 লেকচার 1 হচ্ছে আমাদের যে ক্যালকুলাস নিয়ে আলোচনা করছি। ক্যালকুলাসের যে সব গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ভ, তখন থেকে হচ্ছে বিভিন্ন ধরনের ভেরিয়েবল গুলো আসলে কিরকম ভাবে অ্যান্সার করতে হবে বা হচ্ছে কিভাবে মানগুলো নির্ণয় করতে হবে সবগুলোই মোটামুটি দেখানোর চেষ্টা করছি। আশা করি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে যে ক্যালকুলাস নিয়ে আর কোনো ধরনের সমস্যা থাকার কথা না। ওখানে ডাইভারজেন্স ছিল, গ্রেডিয়েন্ট ছিল, কার্ভ ছিল, কিভাবে নির্ণয় করতে হয়, কিভাবে মনে রাখতে হয়, সবগুলোই ওই ভিডিওতে শেখানো হয়েছে। যদি কেউ দেখে না থাকেন তাহলে সেই ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তাহলে হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 লেকচার 2, এটাতে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে এমসিকিউ টাইপের যেগুলো আসে সেগুলো আলোচনা করবো। মানে এমসিকিউ তে আসে, মাঝে মাঝে সিকিউ তে গতেও আসতে পারে এইসব বিষয়, এবং এমসিকিউ যেগুলো আসে সেগুলো নিয়ে একটু আলোচনা করবে, সেই সব সূত্রগুলো একটু দেখাই দিব। পরে কারণ হচ্ছে প্রথমে যদি আসি, প্রথমে হচ্ছে ডট গুণ এবং ক্রস গুণ নিয়ে একটু হালকা পাতলা একটু আলোচনা করি। ডট গুণটাকে এবং ক্রস গুণটাকে। ডট গুণ হচ্ছে একটা স্কেলার গুণ এবং ক্রস গুণটাকে একটা ভেক্টর গুণ। ডট গুণের ফলে ভেক্টরের যে ধর্মটা থাকে সেটা নষ্ট হয়ে যায় এবং ক্রস গুণের ফলে ভেক্টরের ধর্মটা বজায় থাকে। যেরকম হচ্ছে ভেক্টর রাশি বিভিন্ন ধরনের আছে, ভেক্টর রাশি হতে পারে, স্কেলার রাশি থাকতে পারে। স্কেলার রাশি হচ্ছে মান নির্ণয় করতে পারে কিন্তু কোনো ধরনের দিক দেখাতে হবে না, কিন্তু যখন হচ্ছে ভেক্টর রাশিগুলো নির্ণয় করতে যাব তখন মান এবং দিক উভয় দেখাতে হবে। সো এখানে হচ্ছে প্রথমে আসবো হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কোণ নির্ণয় সংক্রান্ত। মনে করেন একটা কোণ দেওয়া থাকে, মনে করেন একটা হচ্ছে সমীকরণ দেওয়া হচ্ছে a equal to axi plus ayj plus azk। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণ হচ্ছে এক্স এ ওয়াই এ জেড, এগুলো হচ্ছে একটা মান নির্দেশ করে। এই মান এখান থেকে যদি পারে এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওয়াই অক্ষের সাথে এই সমীকরণটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং জেড অক্ষের সাথে এই সমীকরণটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, এগুলো নির্ণয় করা মানুষে দেখে যতটা মানুষের কঠিন মনে হচ্ছে ততটা কঠিন না, মানে একদম ইজি একটা বিষয়। দেখে আমরা হচ্ছে না জানা থাকার কারণে এগুলো হচ্ছে নির্ণয় করতে পারি না। আমরা যদি বলেছি এক্স অক্ষের সাথে কোণ, অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের সাথে কোণ, তাহলে কি নির্ণয় করবো, এক্স থিটা এক্স লিখবো, তাহলে এক্স অক্ষের সাথে কোণ নির্দেশ করবে। তাহলে এক্স অক্ষের সাথে কোণ কিভাবে নির্ণয় করবো, যে মান যেই অক্ষের সাথে নির্ণয় করবো সেই মান এবারে এই পুরাটার মান কিভাবে নির্ণয় করতে হয়, পুরাটার যে এই মানটা আছে এটা একটা হচ্ছে ভেক্টর রাশি। এটার মান কিভাবে নির্ণয় করবো, এটার মান হচ্ছে রুট ওভার, প্রথমে হচ্ছে রুট দিতে হবে আই এর সহগ তার স্কয়ার, আই এর সহগ তার স্কয়ার প্লাস ওয়াই এর সহগ, জে এর সহগ তার স্কয়ার প্লাস কে এর সহগ তার স্কয়ার, কে এর সহগ তার স্কয়ার। তাহলে বুঝা গেছে কিভাবে নির্ণয় করছি। তাহলে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ওই অক্ষের মান ডিভাইডেড বাই পুরাটার মান মানে হচ্ছে এ এর মান। এর মানকে কিভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে এক্স প্লাস হচ্ছে রুট ওভার এক্স তার স্কয়ার প্লাস এ ওয়াই তার স্কয়ার প্লাস এ জেড তার স্কয়ার। এটা হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। তারপর ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা ওয়াই যদি ধরি তাহলে এ ওয়াই ডিভাইডেড বাই এ এর মান। আর বাকিগুলো দেখা দিচ্ছে না, সেম একই রকম ভাবে এই মানটা হচ্ছে এখানে বসাতে হবে। যদি যে অক্ষের সাথে কোণ নির্ণয় করতে বলে সেটা যে ইকুয়াল টু, তাহলে ওই অক্ষের মান এই অক্ষের মান ডিভাইডেড বাই পুরাটার মান, এটাই হচ্ছে যে অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে। আশা করি বোঝা গেছে কিভাবে হচ্ছে কোণগুলো নির্ণয় করতে পারে, এক্স অক্ষের সাথে কোণ, ওয়াই অক্ষের সাথে কোণ এবং যে অক্ষের সাথে কিভাবে কোণ নির্ণয় করতে পারে, এগুলো হচ্ছে বোঝা গেছে। এগুলো যদি বোঝা যায় তারপর হচ্ছে নতুন একটা বিষয় নিয়ে হচ্ছে আমরা আলোচনা করবো। দেখেন এটা নিয়ে হচ্ছে অনেকগুলো হচ্ছে প্যাচ লাগে। I dot I equal to J dot J equal to K dot K, এগুলো পুরোটাই হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর, এগুলো হচ্ছে একক, এগুলো হচ্ছে একক ভেক্টর। আরেকটা কি আছে, I cross I equal to J cross J equal to K cross K equal to হট। আমার অনেকেরই প্যাচ লেগে যায় কখন ওয়ান হয় কখন জিরো হবে। এই জিনিস নিয়ে কনভার্সেশন হওয়ার দরকার নাই, আমি হচ্ছে খুব ব্যক্তিগত মানে খুব ব্যাখ্যা সহকারে বুঝে দিচ্ছে। যখন আই ডট আই আসতেছে, যখন আমরা ডট গুণ করবো, আই ডট আই যখন ডট গুণ করবো, আই ডট আই ডট গুণের ক্ষেত্রে কি আসে, তার মানে আই ডট আই কস থিটা আসবে না, এটাই তো হচ্ছে আই ডট আই এর সূত্র।
তাহলে আই ডট আই আমরা যখন ডট গুণ করবো তখন হচ্ছে কি আসবে আই ডট আই ইকুয়াল টু মানে হচ্ছে আই যে ভেক্টরটা আছে একক ভেক্টর, এই ভেক্টরের মান দুটার মান ইনটু cos থিটা, এটাই কি আসবে, এটা হচ্ছে সূত্র। এখান থেকে কি আমি আই ডট আই, আই এবং আই মধ্যবর্তী কোণ কত, অর্থাৎ আমি চিত্র আঁকাই, এদিকে আই, এদিকে জে এবং এদিকে কে, এদিকে আই, এদিকে জে এবং এদিকে কে, তাহলে যে কত ডিগ্রি এদের হচ্ছে মধ্যবর্তী, প্রত্যেকটার মধ্যবর্তী কত কোণ কত ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেকটা কোণ কত 90 ডিগ্রি কোণে আছে। আমরা এখানে বলতে পারি যে এখান থেকে যে যে মানটা আসছে, তাহলে এখান থেকে যে থিটাটা, থিটার মান কত ডিগ্রি দেখেন তো, আই এবং আই একই দিকে যাচ্ছে, তাদের তাদের মধ্যবর্তী কোণ কত, থিটার মান হচ্ছে কত, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, থিটার মান 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে আই ডট আই cos 0 ডিগ্রির মান, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তার মানে কি হবে 1 হবে। আই আই এগুলো হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান হচ্ছে 1, একক ভেক্টরের মান কত, একক ভেক্টরের মান হচ্ছে 1, তার মানে এখানে কত আসছে 1 আসছে। সো আমি ইজিলি ভাবে যে যে আর যে এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান কত 1, তারপর কে ডট কে, কে ডট কে, কে এবং কে এর মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তো এখান থেকে বলতে পারি এটার মান কত হবে 1 হবে। আর যখন cos গুণের ক্ষেত্রে আসবে, cos গুণের ক্ষেত্রে কিভাবে, i cos i equal to i sin theta, i sin theta, i sin theta, তাহলে i এবং i এর মধ্যবর্তী কোণ কত, i এবং i এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রি, i sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে যে পুরোটার মান কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। একই রকম ভাবে যে cos j, তাহলে হচ্ছে sin 0 ডিগ্রি মান কত 0 হয়ে যাচ্ছে। তাহলে cos এর ক্ষেত্রে যখন cos গুণ করব তখন কি আসবে sin আসবে, যখন ডট গুণ করব তখন কি আসবে, তখন cos হবে। সো বুঝা যাচ্ছে এখান থেকে মান কত আসবে 0 আসবে। আশা করি আর কোনো ধরনের সমস্যা থাকার কথা, তাহলে সে ডট গুণে কি আসছে এবং cos গুণে কি মান আসছে, আশা করি বুঝা গেছে। আরো একটা মান আসছে যেমন হচ্ছে i cos j, তারপরে হচ্ছে j cos k, আর হচ্ছে k cos i। আরেকটা ভাবে আসতে পারে, মানে এটাকে হচ্ছে উল্টা, মানে j cos i equal to k cos j equal to i cross k, এখানে এগুলো আসতে পারে। দেখেন i cos j ও আসতে পারে, j cos i ও, দুইটাই আসতে পারে। দুইটার মান কিরকম হয় আমরা আসলে দেখবো যখন আমরা একটা হচ্ছে চিত্র আঁকবো। দেখেন এখানে i, এখানে হচ্ছে j, এখানে k, এখন যাচ্ছে কোন দিকে, যাচ্ছে এইদিকে, যাচ্ছে কোন দিকে, যাচ্ছে এইদিকে, তাহলে বোঝা গেছে যখন i এর পর j আসবে, যখন i এর পর j আসবে তখন কি হবে অ্যান্সার, কি হবে i এর পর j আসার পর অ্যান্সার কি হবে k, তারপরে j এর পর k আসার পর কোনটা আসবে i আসবে, তাহলে হচ্ছে অ্যান্সার হবে i। তারপরে k এর পর i আসছে, তারপর অ্যান্সার হবে কি j হবে অ্যান্সার। আশা করি বোঝা গেছে। কিন্তু নিচেরটাই হালকা একটু, হালকা একটু ব্যতিক্রম। দেখি কিভাবে কি হয়, যখন i cos j করলাম তখন কি হলো, তখন কি হলো, কি হয়েছে, কিন্তু যখন j cos i করি তখন দেখেন কি হয়, তখন j cos i যখন উল্টা দিকে যাবে তখন হচ্ছে মাইনাস কি হবে, শুধু একটা মাইনাস দিতে হবে, জাস্ট এইটুকুই। তারপরে সে k cos j, তারপরে কি আসতেছে i আসতেছে, তার মানে মাইনাস i হবে যেটা। তারপরে হচ্ছে i cos j, i cos k, তার মানে বাস্তবে কোনটা j, যেহেতু উল্টো দিকে তাহলে কি হবে মাইনাস j হবে। এটাই হচ্ছে পার্থক্য, এইটার উপরটা হচ্ছে নিচেরটার মধ্যে পার্থক্য। যদি এইদিকে যায় সামনে যদি পাই i cos j এর পর যদি k আসে তাহলে কি হবে, তাহলে হচ্ছে k হবে i এর পর j, তারপরে কি হবে k হবে। কিন্তু এখান থেকে এরকম ভাবে মনে রাখা যায় i এর পর, i এর পর i এর সাথে গুণ করার পর j, i এর সাথে j এর সাথে গুণ করার পর কে না এসে সরাসরি i আসছে, মানে একটাকে ডট দিয়ে যখন আরেকটা চলে এসেছে তখন মাঝখানটা কি হবে মাইনাস আকারে অ্যান্সার হবে। তারপরে কে, কে এর পর যখন i না লিখে একদম সরাসরি যে যে এর সাথে কত করা হচ্ছে তখন মাঝখানে যখন i করে যাচ্ছে তখন কি হবে মাইনাস হবে, যখন মাঝখানে থাকবে
মাঝখানে যখন আসছে তখন হচ্ছে মাইনাস আসতেছে, আর যখন হচ্ছে সিরিয়াল ওয়াইজ আসতেছে মানে আই ক্রস জে ইকুয়াল টু কে হচ্ছে সিরিয়াল ওয়াইজ আসলে কি হবে প্লাস হবে, আর সিরিয়াল ওয়াইজ না আসলে কি হবে মাইনাস হবে। আশা করি বুঝে গেছে কোন রিলেটেড। তারপর বিভিন্ন ধরনের হচ্ছে যে এমসিকিউ গুলো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো তো এমসিকিউ প্রত্যেক বছর আসে একটা, এরকম একটা বিষয়। তো বোঝা গেছে কিভাবে হচ্ছে মনে রাখা যায় এবং কিভাবে হচ্ছে সহজভাবে মানুষের খুব সহজভাবে হচ্ছে রিভিশন করার চেষ্টা করছে। তো আপনারা সবাই হচ্ছে এগুলো হচ্ছে আয়ত্ত আনবেন। নতুন একটা বিষয় নিয়ে এখন আলোচনা করি। এখন হচ্ছে এখনকার সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নিতে। এটা হচ্ছে এ ভেক্টর ও এটা হচ্ছে বি ভেক্টর। এ ও বি এর এ ও বি এর এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর ইকুয়াল টু হোয়াট। তাহলে কি লিখলাম, এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। দেখেন এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর কিভাবে নির্ণয় করবো, এটা হবে প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান। এটা কি হবে, এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। আসলে বুঝতে পারছি কিভাবে, তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে যখন একক ভেক্টর বলা হবে তখন কি হবে, ইকুয়াল টু প্লাস মাইনাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডিভাইডেড বাই এ প্লাস বি ভেক্টরের কি হবে মান হবে। এটাই হচ্ছে এ ও বি এর লম্ব লম্ব মানে লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর। তারপর 2 নম্বরে যদি আসি, এ ভেক্টর ও বি ভেক্টরের সমতলের উপর লম্ব একক ভেক্টর। লম্ব একক ভেক্টর এটা কিভাবে নির্ণয় করবো, তাহলে এ ও বি ভেক্টরের সমতলের উপর লম্ব একক ভেক্টর কিভাবে নির্ণয় করবো, এটা নির্ণয় করবো প্লাস মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান। এটাই কি হবে, এ ও বি এর সমতলের উপর লম্ব একক ভেক্টর। আসলে বোঝা গেছে, তাহলে এ ও বি এর লব্ধির সমান্তরাল দিকে একক ভেক্টর এবং এ ও বি এর সমান্তরালের উপর লম্ব একক ভেক্টর। তারপর যদি আসি মানে যে ডট গুণ এবং ক্রস গুণ সংক্রান্ত আলোচনা আছে। এ ও বি ভেক্টর সমান্তরাল হবে কি, মানে কোন শর্তে সমান্তরাল হবে, এ ও বি ভেক্টর এ ও বি ভেক্টর সমান্তরাল হলে এ ও বি ভেক্টর কি হলে, এ ও বি ভেক্টর সমান্তরাল হলে, তাহলে এ ও বি ভেক্টর সমান্তরাল হলে কি হবে, এখানে সমান্তরাল মানে ডট মানে এটা হচ্ছে সমান্তরাল, সমান্তরাল হওয়ার সাথে কি মানে cos গুণফল কি হবে সমান্তরাল, সমান্তরাল হলে cos গুণফল কি হবে সমান হবে, তার মানে cos গুণফল মানে a cos b হবে সমান্তরাল হলে। তাহলে এ ও বি ভেক্টর সমান্তরাল হলে কি হবে, a ক্রস b হবে, তাহলে a ক্রস b হবে হচ্ছে সমান্তরাল হওয়ার ক্ষেত্রে। আর যদি এ ও বি ভেক্টর লম্ব হলে কি হবে, a ডট b ভেক্টর হবে। আশা করি বোঝা গেছে কিভাবে হচ্ছে ডট গুণফল এবং কিভাবে হচ্ছে ক্রস গুণফল নির্ণয় করতে হয়। তাহলে এ ও বি ভেক্টর সমান্তরাল হলে a ক্রস b এবং বি এ ও বি লম্ব হলে কি হবে, a ডট b। যদি সমান্তরাল হওয়ার শর্ত, একটা হচ্ছে সমান্তরাল হওয়ার শর্ত আছে আর একটা হচ্ছে লম্ব হওয়ার শর্ত। তাহলে এক নম্বরটা সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত cos গুণফল কি হবে, এটার cos গুণফলের মান কি হবে 0 হবে। তাহলে এ ও বি ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তে কি হবে, cos গুণফল 0 হবে। আর এ ও বি লম্ব হওয়ার শর্ত কি, লম্ব হওয়ার শর্ত ডট গুণফল কি হবে 0 হবে।
এটা কি হবে, এটা 0 হবে। আশা করি বুঝে গেছে। এ ও বি ভেক্টর সমান্তরাল হলে কি হবে, সমান্তরাল হওয়ার শর্ত কি, তবে এ ও বি ভেক্টর লম্ব হলে কি হবে এবং লম্ব হওয়ার শর্ত কি, এগুলো আশা করি বুঝে গেছে। তারপরে সামনের দিকে যদি আসি, সামনের দিকে এগুলো দেখানো হওয়ার পর তারপরে তিনটা ভেক্টর ধরুন হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টর ও সি ভেক্টর, তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তাহলে এ ভেক্টর, বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। সমতলীয় ভেক্টর কি হবে, দুটা ভেক্টরের ক্রস গুণফল, অপরটা ডট গুণফলে যদি ডট গুণফলের মান যদি হচ্ছে শূন্য হয় তাহলে কি হবে, দুটা ভেক্টরের যে কোনো দুইটা ভেক্টরের গুণফল, দুইটা ভেক্টরের ক্রস গুণফল, অপর একটা ভেক্টরের যদি ডট গুণফলের মান যদি শূন্য হয় তাহলে কি হবে, সমতলীয় হবে। অর্থাৎ আমি করতে পারি এ ক্রস বি ভেক্টর ডট হচ্ছে সি ভেক্টর। আবার এটাও ধরতে পারি, আবার এটাও ধরতে পারি, আবার ধরতে পারি বি cos সি ভেক্টর ডট এ ভেক্টর। আবার এটা ধরতে পারি, আর কি ধরতে পারি, সি ক্রস এ ইন্টু বি ভেক্টর। এটা যদি করি মানে হচ্ছে যে কোনো একটা করা যাবে, আপনার যে যেটা ইচ্ছা, দুইটা নিবেন আরেকটার সাথে ডট গুণফল, মানে হচ্ছে যে কোনো দুটা একটু অপরটা ডট গুণফলের সাথে যদি গুণ করার পর যদি মান যদি 0 আসে তাহলে কি হবে, এই প্রত্যেকটা মানই হচ্ছে 0 আসবে। এই প্রত্যেকটা মান যদি 0 আসে তাহলে কি হবে, সমতলী হওয়ার শর্ত পূরণ করবে। যদি প্রত্যেকটা মান যদি কি এসে শূন্য আসে তাহলে কি হবে, তিনটা ভেক্টর সমতলী হবে। সমতলী হওয়ার হচ্ছে একটা শর্ত। আর সমতলী হওয়ার মানুষের সমতলী যদি নির্ণয় করতে বলে তাহলে কি নির্ণয় করবেন, এ cos b ডট সি, এটা নির্ণয় করলে কি হবে, মানে তিনটা ভেক্টর সমতলীয়, এই তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার মানে সমতলীয় মান। আর সমতলীয় হওয়ার শর্তই কিন্তু কি হবে, এটার মান কিন্তু 0 হবে। এটা হচ্ছে সমতলীয় হওয়ার শর্ত। আশা করি বুঝে গেছেন। এবং সামনের দিকে যাই, অনেক সময় আমাদের হচ্ছে কিছু কনসেপ্ট দিয়ে হচ্ছে হালকা পাতলা ছোট ছোট ম্যাথ দেওয়া থাকে। যেরকম a প্লাস বি ভেক্টর ইকুয়াল টু এ মাইনাস বি ভেক্টর যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা ইকুয়াল টু হোয়াট, এখান থেকে বলা হচ্ছে আলফা, তার হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা কত হবে। তখন আমরা হচ্ছে খুবই কনফিউশনের মধ্যে পড়ে যাই, এ প্লাস বি, তখন হচ্ছে এদের হচ্ছে লব দিয়ে নিতে হবে। কি নিতে হবে, এটাকে সলভ করার ক্ষেত্রে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি, টু এ বি কজ আলফা, কজ আলফা, আর এখানে কি হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি cos আলফা। তাহলে মাইনাস থাকলে মাইনাস মাঝখানে হচ্ছে এবং প্লাস থাকলে কি হচ্ছে, ভিতরে প্লাস হচ্ছে। কিন্তু এখানে কোণ নেওয়ার ক্ষেত্রে কোণটা সর্বদা 90 ডিগ্রি কোণ নিতে হবে। অন্যথায় এখানে যে মাইনাস আছে এখানে আমি প্লাস দিয়ে কোণের মানটা কি করতে হবে, অলওয়েজ 90 প্লাস থাকতে হবে কোণের মানটা। অর্থাৎ এখানে যদি যোগ দেই, যদি যোগ দিতাম তাহলে যে আলফা মানটা কত হবে, 90 প্লাস হবে। আর এখানে মাইনাস দেওয়ার ফলে এই আলফার মানটা কত হবে, 90 ডিগ্রি থেকে কম হতে হবে, 90 ডিগ্রি থেকে কম হতে হবে। যদি হচ্ছে 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে ওখান থেকে 90 ডিগ্রি মাইনাস করে তারপর এখানে বসাতে হবে। আর যদি এখানে যদি প্লাস ধরেন তাহলে যদি 30 ডিগ্রি কোণের মান দেওয়া থাকে তাহলে ওখানে 90 ডিগ্রি যোগ করে 120 ডিগ্রি ধরে তারপর মান নির্ণয় করতে হবে। আমরা জানি cos এর 90 ডিগ্রির উপরে 91 92 93 মানে 180 পর্যন্ত cos এর মানগুলো কি হয়, ঋণাত্মক হয়। আশা করি বুঝে গেছে। তাহলে দুই সাইড থেকে কি করব, আমি দুই সাইড থেকে রুট গুলো উঠাই দেবো। আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos alpha equal to a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos alpha। এখান থেকে a স্কয়ার স্কয়ার বি স্কয়ার স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 2ab cos alpha, আর এখানে কি থাকবে মাইনাস 2ab cos alpha। এখানে মাইনাস 2ab এই সাইডে নিয়ে আসবো, অথবা এখান থেকে হচ্ছে মনে হচ্ছে হচ্ছে এখানে মাইনাস আকারে আছে তাহলে এই সাইডে কি হবে, এই সাইডে আসার পর প্লাস হবে 2ab। এখানে হচ্ছে ab গুলোকে হচ্ছে বাদ দিয়ে দিই, ab 2ab হচ্ছে কেটে দিই, এগুলো হচ্ছে পুরোটা হচ্ছে কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে কি থাকছে, এখানে থাকছে হচ্ছে cos alpha equal to minus cos alpha। তাহলে এখানে মাইনাস আছে তাহলে হচ্ছে cos alpha plus
cos আলফা ইকুয়াল টু কি হচ্ছে 0 হচ্ছে। তার মানে 2 cos আলফা ইকুয়াল টু 0, cos আলফা ইকুয়াল টু 0। এখান থেকে cos কত ডিগ্রি মান 0, cos হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0। সুতরাং আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এখান থেকে বলতে পারি আলফার মান যদি হচ্ছে 90 ডিগ্রি হয় তাহলে হচ্ছে কি a প্লাস b, a ভেক্টর প্লাস b ভেক্টর ইকুয়াল টু a ভেক্টর মাইনাস b ভেক্টর দুইটা সমান হবে। আলফার মান কত ডিগ্রি হতে হবে 90 ডিগ্রি হতে হবে। আশা করি বুঝে গেছে। তাহলে হচ্ছে a প্লাস b দুইটা হচ্ছে লব্ধি করছি, কি করছি দুইটারই লব্ধি করছি। এখন হচ্ছে মাইনাস এবং আলফা নিয়ে যে সংক্রান্ত মানে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলো হচ্ছে দেখাই দিছি যে কখন কি হবে। তারপর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে স্কয়ার প্লাস b স্কয়ার কাটাকাটি হয়ে যাবে, এখানে 2ab, এখানে মাইনাস 2ab cos আলফা, মাইনাস 2ab, এখানে হচ্ছে মাইনাস 2ab cos আলফা, এখানে 2ab cos আলফা, 2ab 2ab কাটাকাটি হচ্ছে এটা cos আলফা ইকুয়াল টু মাইনাস cos আলফা। এখানে যে cos আলফাটা আছে এই cos আলফা এই মাইনাস cos আলফা এই সাইড নিয়ে হলে প্লাস cos আলফা, তাহলে 2 cos আলফা ইকুয়াল টু 0, টোটাল সাইডে যাওয়ার পর 0 হয়ে যাচ্ছে, cos আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি, আলফা ইকুয়াল টু cos ইনভার্স 0, তাহলে আলফা ইকুয়াল টু কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে। আশা করি বুঝে গেছে কিভাবে মানটা নির্ণয় করছি। আবার অনেক সময় a cos b equal to a vector dot b vector এরকম মানগুলো দেওয়া থাকে, এরকম মানগুলো মানুষ বের করতে পারেন, এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই সহজ জন্য। তাহলে হচ্ছে এগুলো হচ্ছে খুবই ইজি দেখেন, এগুলো হচ্ছে না করা থাকার কারণে হচ্ছে আমরা এগুলো হচ্ছে ধরতে পারি না। তাহলে এখানে হচ্ছে a cos b, তার মানে একটু শিখেছি a b sin থিটা, আর এখানে কত হবে a ডট b, তার মানে হচ্ছে a b cos থিটা, a b cos থিটা, a b দুই সাইড থেকে কাটাকাটি হবে, তার মানে sin থিটা ইকুয়াল টু cos থিটা। এখানে যদি cos টা দ্বারা ভাগ করি তার মানে এখানে হচ্ছে tan থিটা, আর এখানে কি হচ্ছে 1 হচ্ছে। সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1, tan ইনভার্স 1। সুতরাং এখান থেকে বলা যায় থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বা হচ্ছে পাই ভাগ 4। এখান থেকে এইভাবে সুন্দরভাবে হচ্ছে কোণগুলোকে নির্ণয় করে আনা যায়। এরকম ম্যাথগুলো হচ্ছে যেরকম আসলে পরে খুব ভালোভাবে করতে হবে। আবার আরো বিভিন্ন ধরনের ম্যাথগুলো দেখেছি, আশা করি বুঝে গেছি কিভাবে হচ্ছে ম্যাথটা করছি। দুইটা ভেক্টরের মান, দুটি ভেক্টরের মান যদি সমান হয়, দুটি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ লব্ধিকে সম দ্বিখণ্ডিত করবে। এরকম রিলেটেড মানে খুবই মানে এতটাই এগুলো ম্যাথগুলো আসে। দুইটি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণ লব্ধির সমান মানে লব্ধিকে কি করে সমান দুই ভাগে ভাগ করে, কি করে সমান দুই ভাগে ভাগ করে। আমরা ধরি দুইটা ভেক্টর হচ্ছে পি আর কিউ, এই দুটো কি সমান, এদের লব্ধিটা কি আর, লব্ধি হচ্ছে আর, আর ইকুয়াল হচ্ছে লব্ধি। এখানে লব্ধি নিয়ে কাজ নাই, আমরা জানি এখানে জানি tan theta equal to p sin alpha divided by q plus p cos alpha। যার সাথে কোণ থাকবে সে কি হবে, সে অলওয়েজ সিঙ্গেল থাকবে, আর বাকিটার সাথে সাইন আর cos থাকবে। তারপরে হচ্ছে tan theta, এই সূত্রটা হচ্ছে অবশ্যই আমরা জানি কোণ নির্ণয়ের সূত্র এটা। p আর q এর মান যদি সমান হয় তাহলে হচ্ছে p sin alpha divided by p আর q সমান, তাহলে হচ্ছে q এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, p লিখতে পারি, তাহলে হচ্ছে p cos alpha। তারপরে tan theta equal to pp, এখান থেকে p এখান থেকে pp, এখান থেকে সবগুলো থেকে কমন নিয়ে কেটে দাও, তাহলে হচ্ছে p sin 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 theta sin alpha
পি সাইন আলফা ডিভাইডেড বাই, এখান থেকে যদি পি কমন নেই তাহলে 1 প্লাস cos আলফা। তারপর হচ্ছে tan থিটা ইকুয়াল টু পি পি কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে উপরে থাকতেছে সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস cos আলফা। তারপরে হচ্ছে tan থিটা সাইন থিটার সূত্র কি 2 সাইন আলফা ভাগ 2 ইনটু cos আলফা ভাগ 2, এটা হচ্ছে সাইন থিটার সূত্র। আর এখানে 1 প্লাস cos থিটা 2 cos স্কয়ার আলফা ভাগ 2, এখানে 2 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে কি লেখা যায় tan থিটা ইকুয়াল টু এই 2 2 কাটাকাটি হয়ে যাচ্ছে, তার মানে সাইন আলফা ভাগ 2 cos আলফা ভাগ 2 ডিভাইডেড বাই cos স্কয়ার আলফা ভাগ 2। তারপর হচ্ছে tan থিটা ইকুয়াল টু এখানে cos আলফা ভাগ 2 cos আলফা ভাগ এখান থেকে কাটাকাটি হচ্ছে, তার মানে এখানে থাকছে sin আলফা ভাগ 2 ডিভাইডেড বাই হচ্ছে cos আলফা ভাগ 2। তাহলে এখানে tan থিটা ইকুয়াল টু এখানে sin আলফা ভাগ 2 cos আলফা ভাগ 2, তারপর হচ্ছে tan আলফা ভাগ 2, সুতরাং থিটা ইকুয়াল টু আলফা ভাগ 2। দেখেন তো এখানে দুইটি ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের মধ্যবর্তী কোণকে লব্ধি মানে মধ্যবর্তী কোণ লব্ধিকে সমান দুই ভাগে কি করবে, খণ্ডিত করবে, সমান দুই ভাগে খণ্ডিত করছে। লব্ধির সাথে পি এর যে কোণটা হবে কিউ এর যে একই রকম কোণ হবে, তাদের মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর হচ্ছে লব্ধির সাথে পি এবং কিউ এর কোণ হচ্ছে থিটা। তাহলে হচ্ছে থিটা যেটা আছে পি এর সাথে মানে লব্ধির যে কোণ সেটা হচ্ছে থিটা, এটা যে আলফা আছে পি এবং কিউ এর যে মধ্যবর্তী কোণটা আছে সেটাকে কি করছে একদম সমান দুই ভাগে খণ্ডিত করছে। আশা করি বুঝে গেছে এই ম্যাথটা। তাহলে কিভাবে করলাম, পি এবং কিউ দুইটা ভেক্টরের মান সমান হলে কিভাবে, এটা হচ্ছে প্রসেসটা ভাবে অ্যানসার করতে হবে, এবং থিটা ইকুয়াল টু আলফা ভাগ এটা হচ্ছে গতে মাঝে মাঝে দেয়। তারপরে যদি আসি একটা ম্যাথ আছে যেটা হচ্ছে আমরা হচ্ছে শীতে যখন হচ্ছে নৌকার মাছ নদী নৌকার ম্যাথ যখন করি তখন হচ্ছে সরাসরি বসাই, যেটা বসানো আমাদের জন্য ঠিক হয় না। tan থিটা ইকুয়াল টু পি পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি সাইন আলফা কজ আলফা। এখানে যেটা আছে থাক সমস্যা নাই, কিন্তু আমাদের এখন আছে লব্ধির মান, অর্থাৎ হচ্ছে যখন হচ্ছে কোন একটা ভেক্টর যখন লব্ধির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে হচ্ছে ওদের থিটার মানটা কত হয়, থিটার মানটা তখন 90 ডিগ্রি হয়। তাহলে হচ্ছে tan থিটার মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। যখন একটা ভেক্টরের সাথে যখন লব্ধি হচ্ছে 90 ডিগ্রি কোণ তৈরি করবে তখন হচ্ছে এদের মধ্যবর্তী কোণটা কত হবে, ওই ভেক্টর এবং লব্ধির মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তারপরে হচ্ছে পি সাইন আলফা ডিভাইডেড হচ্ছে কিউ প্লাস পি কজ আলফা। সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1 ভাগ 0, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, মানে হচ্ছে 1 ভাগ 0 পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কজ আলফা। এখান থেকে লেখা যায় এটা যদি এই সাইডে আসে কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু 0, এই সাইডে বসার পর এটা 0 হয়ে যাচ্ছে। পি কজ আলফা ইকুয়াল টু মাইনাস কিউ, সুতরাং কজ আলফা ইকুয়াল টু মাইনাস কিউ ভাগ পি, সুতরাং আলফা ইকুয়াল টু cos inverse minus কিউ ভাগ পি। এইখান থেকে আমরা হচ্ছে সরাসরি এখান থেকে মানটা নিয়ে আসতে পারি। এই মানটা আমরা হচ্ছে যখন হচ্ছে নৌকার ম্যাথ গুলো করি, নদী নৌকার ম্যাথ গুলো করি তখন হচ্ছে এই সূত্রটা বসাই দিই, কিন্তু এই সূত্রটা কোথা থেকে আসছে এই সূত্রটা না জানা থাকার কারণে আমাদের কনসেপ্টের ঘাটতি থাকে। এই কনসেপ্ট আশা করি হচ্ছে বুঝতে পেরেছেন কিভাবে করলাম। তাহলে tan থিটা কোন একটা ভেক্টরের সাথে যদি লব্ধি মান যদি 90 ডিগ্রি হয় তাহলে থিটা মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে থিটার সাথে থিটা হচ্ছে কিউ এর সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে, 90 ডিগ্রি, মানে যার সাথে কোণ সে নিচে সিঙ্গেল থাকছে। কিউ এর সাথে কি করছে, লব্ধির মান হচ্ছে 90 ডিগ্রি কোণে উৎপন্ন করছে, তার মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি বসেছি পি sin আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি cos আলফা। এখানে sin 90 ডিগ্রি মানে 1 ভাগ 0 মানে অসংজ্ঞায়িত, পি sin আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি cos আলফা।
এখান থেকে এটা এই সাইডে গুণ করছে, এটা এই সাইডে গুণ করছে, এই সাইডে এটা চলে আসছে কিউ প্লাস পি কজ আলফা ইকুয়াল টু 0। তবে একই রকম ভাবে এই কিউটাকে ওই সাইডে নিয়ে গেছে, তার মানে মাইনাস কিউ পি কজ আলফা ইকুয়াল টু মাইনাস কিউ। তারপর এখান থেকে লেখা যায় পি cos alpha equal to minus q ভাগ p। এখান থেকে লেখা যায় alpha equal to cos, এই সাইডে নিয়ে গেলে ইনভার্স হচ্ছে cos ইনভার্স equal to minus q ভাগ p। এখানে হচ্ছে আমরা হচ্ছে যখন নদী নৌকার ম্যাথ আছে তখন হচ্ছে কিভাবে বসাই, alpha equal to cos ইনভার্স মাইনাস u ভাগ p, অর্থাৎ স্রোতের বেগ ডিভাইডেড হচ্ছে নদীর মানে মাঝির বেগ বা হচ্ছে নৌকার বেগ, এরকম বলা যেতে পারে। alpha equal to cos ইনভার্স মাইনাস u ভাগ p এই সূত্রটা সরাসরি বসে দিই, কিন্তু সূত্রের কোথা থেকে আসছে আশা করি বুঝে গেছেন। এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে কনসেপ্ট নিয়ে আলোচনা। এটা হচ্ছে কি ছিল, ফিজিক্স হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2, মানে চ্যাপ্টার 2 লেকচার হচ্ছে ভেক্টরের মধ্যে হচ্ছে লেকচার হচ্ছে 2 ছিল। আমরা লেকচার টিতে হচ্ছে বিভিন্ন ধরনের নদী নৌকার ম্যাথ এবং নদী নৌকার রিলেটেড যেসব হচ্ছে কনসেপ্টগুলো আছে নদী নৌকার কনসেপ্টগুলো ক্লিয়ার করবে এবং ম্যাথগুলো খুব সহজে যেভাবে হচ্ছে সহজ মানুষের সহজভাবে হচ্ছে সমাধান করেন সেগুলো দেখবো। এবং কোন ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করতে হবে এই সূত্রগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে এবং আমি হচ্ছে খুব ভালোভাবে শিখে দেওয়ার চেষ্টা করবো। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই ভিডিও এত সময় দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।